জাংকুক মিনিট দুয়েক জিম মেরে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে আসলে যা দেখেছে ঠিক দেখেছে নাকি ঘুমের ঘরে অচেতন অবস্থায় দেখেছে? দ্রুত ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। ঘুমের রেশ এখনো কাটছে না। আজ টানা ৩-৪ দিন ধরে সে ভালোমতো ঘুমানোর সুযোগ পায় না। বাধ্য হয়ে একেবারে শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেল। এদিকে শাওয়ার তো নিচ্ছে, কিন্তু মাথার মধ্যে অন্য কিছু নড়ে চড়ে উঠছে। বারবার ভাবছে, নিজেকে বারবার বোঝাচ্ছে হয়তো সে ভুল দেখেছে, তে রুমে আছে, না হয় মা চাচাদের সাথে আছে। এটা তার মনের ভুল, কিন্তু তার মন মানতে নারাজ। তার মন বারবার মেয়েটিকে তে বলে দাবি করছে। মিনিট 10 মধ্যে শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। দ্রুত রুম থেকে বের হয়ে তে রুমের দিকে চলে গেল। তে রুমটি খোলাই ছিল, তাই সহজেই জাংকুক রুমের ভিতরে গেল, কিন্তু আশাহত হয়ে গেল। রুমে তে নেই। আশেপাশে সবকিছুই ঠিকঠাক আছে বললে ভুল হবে। সবকিছু এলোমেলো হয়ে আছে। জাংকুক ভেবে পায় না এই মেয়েটা এত এলোমেলো কেন। এই মেয়ের সাথে কিভাবে সংসার পাতবে? বাচ্চাগুলো তো এই মেয়ের মতোই হবে। হঠাৎ করে জাংকুকের চোখ যায় একটা চকচকে চিরকুটের উপর, যেটি তের ছোট টেবিলটির ডয়ারে পড়ে আছে। ডয়ারটি খোলা ছিল, আর চিরকুটের ধরনটা বেশ চেনা চেনা লাগছে। জাংকুক এগিয়ে গেল, চিরকুটটা হাতে নিল। চিরকুটটা খুলতেই হাতে লেখাগুলো দেখে বুঝতে বাকি রইল না, আগের বার যে চিরকুটের জন্য রেস্টুরেন্টে তোড়পাড় চালিয়েছিল, এটাও সেই একই ব্যক্তির দেওয়া চিরকুট। কিন্তু এটা তের রুমে এলো কি করে? চিরকুটের লেখাগুলো ভালো করে পড়লো। জাংকুকের চোখ মুখ শক্ত হয়ে উঠলো। তের উপর রাগ বেড়ে গেল। তেকে এখন হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে দুইবারও ভাবতো না। তে কি করে তাকে সহ পরিবারের প্রতিটি সদস্যকে মিথ্যা কথা বলতে পারলো? তে ছেলেটাকে চিনে না, এত বড় মিথ্যা। দাঁতে দাঁত চেপে জাংকুক বলল, তে বড্ড ভুল করেছিস। তোকে এখনো আমি ভালোবেসে সবকিছুতে ছাড় দিচ্ছি, তবে এবার বাড়াবাড়ি পর্যায়ে বেশি হয়ে গেছে। তে তে বলে জোরে চিল্লিয়ে জাংকুক রংমহলে আকাশে উঠিয়ে ফেলেছে। বাড়ির প্রতিটি মহিলা সহ কাজের মানুষগুলো ড্রয়িং রুমে এসে হাজির হয়েছে। সবাই জানে জাংকুক যখন চিৎকার করে তার মানে খুবই ভয়ঙ্কর কিছু সামনে ঘুরতে চলেছে। কিরে বাবা, তে তে বলে চিৎকার করছিস কেন? বাচ্চা মেয়েটা আবার কি করলো? হয়েছে কি? তে কোথায়? বাবা একটু শান্ত হ। আমার পাগল ঘাড়ে তারা মেয়েটা নানুর বাড়ি আবারও গেছে। ও তোকে... তাহলে আমি ঠিকই ছিলাম, ওটা তেই ছিল। জাংকুক আর কিছু না বলে গটগট করে বাড়ির বাইরে চলে গেল। বাড়ির প্রতিটা মানুষ জাংকুকের যাওয়ার পানে তাকিয়ে আছে। জাংকুকের মা তের মা দুজনেই খুব আতঙ্কিত হয়ে পড়লো। সন্ধ্যাবেলা নানু বাড়িতে ঢুকলো তে। তেদের বাড়ি থেকে তার নানুর বাড়ির রাস্তা 25 থেকে 30 মিনিটের বেশি না, কিন্তু তেদের লেট হয়েছে কারণ জেহপের সাথে অনেক জায়গায় ঘুরেছে, এটা সেটা খেয়েছে। তের ঘুরতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘুরতে পারলে সমস্যা কি? অনাকাঙ্ক্ষিত জিনিস লুটে নেওয়ার মজাটাই আলাদা। ড্রয়িং রুমে ঢুকতেই জিমিন দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরলো। তের মামা মামি সহ নানুও খুব খুশি হয়ে গেল। লিয়াও জোরপূর্বক হাসি দিল। এক মহিলা তের সাথে যে কি সমস্যা আল্লাহ ভালো জানেন। তেকে দেখতে পারে না, তাতে তের কিচ্ছু যায় আসে না। একটা মানুষকে তো দুনিয়ার সবাই পছন্দ করবে তা তো হতে পারে না। রাতে ডিনার করে নিজের রুমে গেল তে। বারান্দায় বসে আছে তে। জাংকুকের কথাগুলো মনে পড়ছে তার। জাংকুকের করে এই কয়েকদিনের কাণ্ডগুলো, কথাগুলো আরো বেশি মনে পড়ছে তে। তে না চাইলেও জাংকুক তেকে ছোঁয়ার অধিকার পেয়ে গেছে। তে ভাবছে, আজ তার সাথে যদি জাংকুকের বিয়ে না হতো, তাহলে জাংকুক এতদিনে বিয়ে করে লাল টুকটুক একটা বউ আনতো, একটা বাচ্চা থাকতো জিহুর মতো। তেও ওই বাড়িতেই থাকতো। ওই ঘটনাগুলো দ্বিতীয়বার ঘটতো না। এগুলো ভাবতে ভাবতেই চোখ দুটো জলে পরিপূর্ণ হয়ে উঠলো তের। মস্তিষ্কে আবার পুরনো স্মৃতি ভেসে উঠলো। মন ভারী হয়ে উঠেছে, খুবই কষ্ট হচ্ছে। বারান্দার ফ্লোরে বসে পড়লো। হাঁটুতে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকলো। চোখের পানি মুছে মাথা উঁচু করে সেদিনের কথাটা মনে করতে লাগলো, যেদিন 3 কবুলে খাতা কলমেতে সম্পূর্ণরূপে জাংকুকের হয়ে গেল। জীবন মহলের নারীরা যতটা নিয়মাবলীতে আবদ্ধ থাকে, পুরুষেরা তার এক বাহক পালন করে না। ঠিক তেমনি তেদের রংমহলে অন্যান্য মেয়েরা যত না নিয়ম নীতি মানার চেষ্টা করে, তে তার এক অংশও মানে না। সময়টা বর্ষাকালে। সেবার তের বয়সটা চতুর্দশের ঠিক মাঝামাঝি। খুব করে একটা সুযোগ হলো এই রংমহল ছেড়ে বাইরের জগৎ দেখার। এটাই তার জীবনের প্রথম ভ্রমণ। তের মনে খুশির অন্ত নেই। হোসি জাংকুকের ক্লোজ ফ্রেন্ড, বিশ্ববিদ্যালয়ে তারা একই ডিপার্টমেন্টে পড়ে। তার বিয়েতে বাড়ির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই বছর রাজনৈতিক রংমহল খুবই গরম। তের দাদু এ নিয়ে 3 বার এমপির ইলেকশনে দাঁড়ায়। 2 বারই ইলেকশনে উচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবারও তেরা সবাই আশাবাদী যে ইলেকশনে পাশ করবে। জাংকুক সহ তার বাবা চাচারা খুবই ব্যস্ত সময় পার করছিল, তাই বাড়ির বড়রা কেউই যেতে পারছিল না। জাংকুকও প্রথমে চাইছিল না বিয়েতে অংশগ্রহণ করতে, কিন্তু তেদের আগ্রহ দেখে অবশেষে তার দাদু বিয়েতে যাওয়ার পারমিশন দিয়ে দিল। যেহেতু হোসি অন্য ধর্মের, তাই বাড়ির ইয়াং ছেলেমেয়েরা কেউই অন্য ধর্মের বিয়ে দেখার সুযোগ ও আনন্দ হাতছাড়া করতে চাইছিল না। তের জীবনেও প্রথমবার 2টি সুযোগ পেয়েছে। সবার মতো সেও এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। তের স্বপ্ন নিজ দেশের আনাচে কানাচে সহ পৃথিবী ঘুরে দেখার, কিন্তু এমন একটি পরিবারে জন্ম হয়েছে যেখানে কিছু জিনিস নিষিদ্ধ। তার মধ্যে তাদের বংশের মেয়েরা একা একা ঘোরাফেরা নিষিদ্ধ। এবার তের সুযোগ পেয়েছে, অন্য ধর্মের বিয়েও দেখবে আর ওই শহরটাও ঘুরে দেখা হবে। যদিও জাংকুক প্রথমে তেকে নিতে নারাজ ছিল, কিন্তু তের কান্নাকাটি তাদের
রাজি হয়েছে। তেরা বিয়ের 2 দিন আগে রওনা দিল। যদিও তেদের আরো আগে যাওয়ার কথা ছিল, তবে জাঙ্কুক দাদুর ইলেকশনের কিছু কাজ কমিয়ে যাচ্ছিল। অবশেষে তারা হোসের বিয়েতে অংশগ্রহণ করলো। বিয়ের 2 দিনই তেদের খুব আনন্দে কাটলো। জাঙ্কুক আর হোসের আরো বন্ধু বান্ধবরা এসেছিল। এই 2 দিনে তের সাথে এবারে সবার সখ্যতা করে উঠেছিল। সেবার প্রথম তে জাঙ্কুককে তার প্রতি একটু অন্যরকম দেখেছিল। সবসময় খেয়াল রাখা, চোখে চোখে রাখা, ক্ষুদ্র ক্ষুদ্র তের প্রতিটি কদমের এক অন্যরকম যত্ন করলো। তবে সবের চতুর্দশীতে পদার্পিত কন্যাতে খুব একটা খেয়াল করেনি। হোসেদের বাড়িতেও তের খুব খাতির যত্ন করা হয়েছিল, যেন স্পেশাল গেস্ট তে। জাঙ্কুকের অন্যান্য বন্ধু বান্ধবরা সহ তের সব বোনেরা কানাঘুষা করে হাসতো। ব্যাপারটা সবাই জানলেও তে জানতো না। যদিও তে জানার চেষ্টা কম করেনি, তবে কেউই তেকে পাত্তা দেয়নি। যেহেতু হোসে হিন্দু সম্প্রদায়, তাই রীতিমতো তার বিয়ে বিশাল একটা মন্দিরে হচ্ছিল। তার বিয়ের শুভ লগ্নটা ছিল সন্ধ্যা বিকেলে। তে প্রথম এগুলো মন্দির, মূর্তি এগুলো দেখছিল। ঘুরে ঘুরে মন্দিরের চারদিকের পরিবেশ দেখছিল। তের সাথে আসা ইয়েজি, জেনি, রোজ, ইউনো ছিল তের থেকে বড়। তাই তাদের সাথে তে বিয়ের কোনো আনন্দই পাচ্ছিল না। যেন এক প্লেট বিরিয়ানির মধ্যে সে একা একটা এলাচ হয়ে ভালো হয়েছিল তের জন্য। জাঙ্কুক তো তার বন্ধুর বিয়ের আমেজে একদম মিশে গিয়েছিল। যদিও তের দিকে খেয়াল রাখতো, তবে বিয়ের সন্ধ্যাটা যেন তের কাছে একদম সুযোগের উত্তম সময় হয়ে হানা দিল। মন্দিরের পিছন দিকটাই বড় বড় গাছপালাতে ভর্তি। সম্পূর্ণ মন্দির ঘুরে ঘুরে দেখার পর মন্দিরের পিছন দিকে গেল তে। এ পাশটা সম্পূর্ণ ফাঁকা। তে যে বিয়ের আমেজ ছেড়ে দিকটা এসেছে, এটা পরিচিত সকলেরই অজানা। সন্ধ্যা হয়ে এসেছে। হালকা হালকা বাতাসে বড় বড় গাছগুলো এদিক ওদিকে ভূতেরা নাচ দিচ্ছে। আর শস্য বাতাসের শব্দ যেন কারো চিকন গলার কান্নার আওয়াজের রূপ নিচ্ছে। সন্ধ্যার কালো অন্ধকার যেন আরো ঘন হচ্ছে। হঠাৎ করেই মন্দিরের বড় ঘন্টাটা বেজে উঠলো। তে ভয়ে চিৎকার দিয়ে উঠলো, কিন্তু তার চিৎকার যেন এই অদ্ভুত পরিবেশটাই গিলে খেয়ে ফেললো। অন্য কেউ যেন তের চিৎকার শুনলই না, হারিয়ে গেল অদৃশ্যে অজানায়। তে ভাবলো আর দাঁড়িয়ে থাকবে না, মনে স্থির করলো চলে যাবে। কিন্তু হঠাৎ পিছন থেকে কেউ তের মুখ চেপে ধরলো। মিনিট 2 ছুটার জন্য ধস্তাধস্তি করলেও ব্যাগ থেকে শক্তির সাথে তে পেরে উঠলো না, সেখানেই বেহুশ হয়ে পড়লো। অন্যদিকে বিয়ে শেষ। তখন প্রায় 7টা বা 7:30টার উপরে। সবাই এখন বাড়ি ফিরে যাবে। জাঙ্কুক এতক্ষণ পর তের খোঁজে ইয়েজিদের কাছে গেল, কিন্তু ইয়েজিরা জানতোই না তে কোথায়। চারিদিকে সব জায়গায় থেকে খোঁজা শুরু হলো। একটা হইচই পড়ে গেল, কিন্তু তের যেন হদিশই নেই। জাঙ্কুক এবার যেন একটু উত্তেজিত হয়ে পড়লো, কিন্তু সবার সামনে নিজেকে যথাসম্ভব শক্ত ও শান্ত রাখছে। একটা ছেলে হঠাৎ করে এসে বলল সে থেকে মন্দিরের পিছনে যেতে দেখেছিল। কথাটা জাঙ্কুকের কর্ণকুহরে পৌঁছাতে যত সেকেন্ড সময় লাগলো, ঠিক তার চেয়েও কম সময়ে জাঙ্কুক প্রতিক্রিয়া করলো। সব ফেলে মন্দিরের পিছনে দৌড় লাগালো। জাঙ্কুক মনে মনে বারবার আল্লাহকে স্মরণ করছে। মন ও মস্তিষ্ক দুটোই চাচ্ছে মন্দিরের পিছনে যেতেই তের মায়াময় মুখটা দেখতে পাবে। দেখে দেখেই সাথে সাথে জড়িয়ে ধরবে আর ইচ্ছে মতো বকবে। কোন সাহসে সে এত বড় কাজ করলো? জাঙ্কুকের মতো শক্তভক্ত মানুষকে ভয় পাইয়ে দিল। মন্দিরের পিছনে আসতেই জাঙ্কুক ধাক্কা খেলো। তে নেই, তের অন্যটা পড়ে আছে। জাঙ্কুক ওনা দেখা মাত্রই চিনে ফেললো, কারণ এই ড্রেসটা সেই তো তেকে পছন্দ করে কিনে দিয়েছিল। জাঙ্কুক ওনাটা হাতে নিয়ে তে বলে জয় চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লো। জাঙ্কুকের পিছন পিছন বাকিরা ছুটে এসেছিল। জাঙ্কুকের চিৎকারে সবাই কেঁপে উঠলো। ইউনো জাঙ্কুককে সামলাতে লাগলো। জাঙ্কুক কান্না করছে, শক্তভক্ত মানুষটি কান্না করছে। পরিচিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে জাঙ্কুকের মোবাইলে একটি কল এলো। জাঙ্কুক ফোন রিসিভ করতেই ফোনটার আগে আছাড় দিল। চোখ দুটো টকটকে লাল হয়ে উঠলো। জ্ঞান ফিরতেই তিনি নিজেকে একটা রুমের মাটিতে শোয়া অবস্থা পায়। ঘরের রুম, শোষ করে বাতাস ঢুকছে রুমটাতে। মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করছে। আশেপাশে কেউ নেই। তা আস্তে আস্তে উঠে বসলো। কিছুক্ষণ আগের ঘটনাটি মনে পড়তেই ভয়ে একটু কুকড়ে গেল তে। আস্তে আস্তে শব্দ না করে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে থেকে কয়েকজন লোকের কণ্ঠস্বর ভেসে আসছে। দরজাটা ভিড়ানো ছিল। তে ফাঁকা দিয়ে উকি দিতেই 6 থেকে 7 জন পুরুষ মানুষকে দেখতে পেল। এর মধ্যে সুটবুট পরা একজন লোক বলল, ওর মধ্যমণিকে তুলে এনেছিস, এই নে পুরস্কার, বলে কয়েক বান্ডিল নোট তাদেরকে দিল। অন্য একজন বলল, সাহেব পোলাটা যদি না আসে তাইলে মাইয়াডারে কি করুম? তোদের দিয়ে দিলাম, যা খুশি তাই করিস। আর আসলে ওরা 0 পয়েন্টে রেখে উড়িয়ে দিবি। জীবন মহলের অস্তিত্ব আমি রাজনৈতিক রংমহল থেকে ছেড়ে ফেলতে চাই। লোকগুলো খুশি হয়ে গেল। বলল, সাহেব মাইয়াডা পড়িল লেহান কোচিও একেবারে নাইত্যা, আমরা ভাগ করে খামো। তারপর আমাকে মহলে বন্দি করে রাম্য কয়েক মাস, তারপর বর্ডার পার করে বেচে দিব। সুন্দর আছে মেলা, টেহাও পামো, যা ভালো লাগে করিস। আগে আমার কথা শোন, এমপি জীবনের নাতনি, সাবধান। ফিসফিস করে আরো কিছু বলল লোকটা, বলে এই গাড়ি নিয়ে চলে গেল। লোকটি যাওয়ার পরেই তারা উচ্চ লাউড স্পিকারে গান ছেড়ে দিল। গানের তালে বেতালে কিছু একটা খাচ্ছে, এদিক ওদিক ঢুলে ঢুলে পড়ছে। তাই সুযোগ পেয়ে আস্তে আস্তে ছনছাপড়া ঘর থেকে বের হয়ে এলো। লোকগুলো নিজেদের কাছে ব্যস্ত। এই সুযোগেতে এই ছনের ঘরের পেছন থেকে দৌড় দিল। চারদিকে বড় বড় গাছপালা, অন্ধকার। দূরে কোন দিকে যাচ্ছে তে সেদিকে কোনো খেয়াল নেই, সে শুধু দৌড়াচ্ছে। এতক্ষণ হয়তো লোকগুলো টের পেয়ে গেছে তে ঘরে নেই। তে ভাবছে তাদের ধরার আগেই তাকে তাদের হাতে নাগাল থেকে পালাতে হবে। জঙ্গলের ভিতরে একটুখানি আলো দেখছে।
কেউ মনে হয় এদিকে আসছে। কে আসছে জানা নেই তে, হয়তো আল্লাহ তার শুভাকাঙ্ক্ষী হিসেবে কাউকে পাঠিয়েছে। তে দৌড়ে লোকটির সামনে গিয়েই উল্টে পড়ে গেল। মাথা ব্যথাটা এখনো কমে নাই তে। তার উপর অনেকটা পথ অন্ধকারে দৌড়েছে, তাই চোখে মুখে অন্ধকার দেখছে। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, জাঙ্কুক ভাইয়া। এটা জাঙ্কুক ছিল। সে থেকে দেখতে পেয়ে দৌড়ে এসে বুকে জড়িয়ে নিল। হামাও করে কান্না করতে করতে বলল, তে 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 এতটা পর দৌড়ে হাঁপিয়ে উঠেছে বলে কথা বলতে পারছে না। তবে জাঙ্কুকে দেখে শান্তি পেল, কান্না পেয়ে গেল তার। তবে অনেক কষ্টে আবছা আবছা কণ্ঠে বলল, ওরা ছয়জন ওরা আসছে, একজনের আদেশ পালন করছে, তোমাকে মেরে ফেলবে, পালাও। এর মধ্যে আশেপাশে থেকে কয়েকজন লোকের পায়ের শব্দ তেদের দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক থেকে উঠতেই দুজন লোক জাঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়লো। আচমকা ঝাঁপিয়ে পড়াতে জাঙ্কুক প্রথমে সামলাতে না পারলেও পরবর্তীতে সেও সমান সমান টক্কর দিচ্ছে। হঠাৎ আরেকজন লোক উপস্থিত হলো। সে জাঙ্কুকের মাথায় শক্ত লাঠি দিয়ে বাড়ি দিল। জাঙ্কুক হাঁটু গেড়ে বসে পড়লো। লোকটা লাঠিটা ছুঁড়ে মারে, যাতে সামনে গিয়ে পড়ে। লাঠি মেরে জাঙ্কুকে নিচে ফেলে দিল। জাঙ্কুক মাথায় হাত রেখে ব্যথা ছটফট করছে। লোকটা অন্য দুজন লোকদের বলল, আমি সামলাচ্ছি, বস ওই দিকটায় গেছে, নিয়ে আয়। আর তুই সাহেবকে খবর দে। দুজন দুজনের কাছে নেমে গেল। নেট কাজ করছে না বলে একজন একটু দূরে সরে গেল। এক পর্যায়ে অন্ধকারে মিলে গেল। এখানে উপস্থিত একজন লোক যে জাঙ্কুকের সামনে বসে জাঙ্কুকের মাথাটা এদিক সেদিক নাড়াতে লাগলো। তের জানা নেই কোথা থেকে শক্তি এলো তের মাঝে। উঠে বসে লাঠিটা আস্তে করে হাতে নিল। লোকটা মাথা বরাবর শরীরের সর্বোচ্চ শক্তিতে বাড়ি দিল। লোকটা কোনো প্রতিক্রিয়া না করে মাটিতে ধপ করে পড়ে গেল। তে দ্রুত জাঙ্কুকের দিকে গেল। জাঙ্কুক ভাইয়া ওঠো, পালাতে হবে। মাথাটা ধরে জাঙ্কুক ওঠার চেষ্টা করতেই আবার ধপাস করে মাটিতে পড়ে গেল। এভাবে করলে হবে না জাঙ্কুক ভাইয়া, আমাদের পালাতে হবে। হাতে সময় সুযোগ খুবই কম, আমাদের দলের বাকি মানুষ এসে পড়বে, ওরা খুবই বাজে লোক, উঠো না। কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে তের কথা শুনে জাঙ্কুক আবার ওঠার চেষ্টা করলো। কিছুতেই শক্তি পাচ্ছে না সে। জাঙ্কুক নিজের গায়ের গেঞ্জিটা একটু কষ্ট করে খুলে মাথায় বেঁধে নিল। যথাসম্ভব নিজেকে সামলানোর চেষ্টা করছে। তাকে উঠার জন্য সাহায্য করছে। নিতান্তই ছোট্ট শরীরের মেয়েটা এমন বলিষ্ঠ দেহের পুরুষকে সামলে উঠতে হিমশিম খেয়ে যাবে। তেরও হয়েছে সেই দশা। অবশেষে জাঙ্কুক উঠে দাঁড়ালো, তবে ব্যথায় কুকড়িয়ে উঠছে বারবার। তারা দিক বিদিক হয়ে একদিকে এগিয়ে যাচ্ছে। খুব দ্রুত যাচ্ছে তা নয়, আবার কচ্ছপের গতিতেও না। হঠাৎ করে পাশ থেকে কতগুলো লোকের তেদের দিকে এগিয়ে আসার দ্রুত পায়ে শব্দ পাচ্ছিল তারা। কি করবে তের ছোট মাথায় ঢুকছিল না। যেমন একটা গাছের আড়ালে তে কিনে চুপচাপ দাঁড়িয়ে রইল। তে ফিসফিস করে বলল, দাঁড়িয়ে আছি কেন, তারা ধরে ফেলবে আমাদের, চলো তাদের হাতে পালাতে হবে। জাঙ্কুক হাত দিয়ে তের মুখটা আলতো করে চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ করে দাঁড়িয়ে থাক, আমাদের হাঁটার শব্দে তারা দিকে আসছিল, শব্দ করবি না। এর মধ্যে হঠাৎ করেই সেই দলের একজন চিৎকার করে বলে উঠলো, তারা পালাইবার পারবে না এই জঙ্গল থেকে, কই যাবি, আমাকে হাতেই ধরা খাইবি, তোরা আমাকে সর্দারের পোলার মাথায় বাড়ি দিছস, সর্দারের কড়া আদেশ, তবুও মাইরা ফেলাইতে হবো। তার সামনের দিকে এগিয়ে গেল। এই সুযোগে তেরা পিছিয়ে যাচ্ছিল। তে ভয়ে ডুকরে কান্না করে উঠলো। জাঙ্কুক দুই হাত দিয়ে তেকে তার সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, কান্না করিস না তে, আমি আছি, ওরা কিছুই করতে পারবে না, একবার বের হতে দে জঙ্গল থেকে। এখনো জাঙ্কুকের মাথা থেকে রক্ত চুইয়ে পড়ছে। এর মধ্যে আকাশ ডেকে উঠলো। গরম গরম শব্দে বড় বড় হাত দিচ্ছে, জোরে বাতাস বইছে, গাছগুলোর এদিক সেদিক হেলে দুলে পড়ছে। তে খুব ভয় পেয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরে হাঁটছে। জাঙ্কুক আগের থেকেও বেশি এদিক ওদিক ঢুলছে, মনে হচ্ছে সে যখন তখন পড়ে যাবে। ধুমসে বৃষ্টি শুরু হলো। কতদূর বৃষ্টির মধ্যে হেঁটেছে জানা নেই তে আর জাঙ্কুকে। বৃষ্টির বেগ কমে আসছিল, আকাশ পরিষ্কার হয়ে এসেছে প্রায়। এর মধ্যে জঙ্গলের ভেতরে কাঁচা রাস্তার মতো কিছু দেখা গেল। নিশ্চয়ই জঙ্গলের মধ্যে এটা পারাপারের রাস্তা। তেরা হয়তো রাস্তা থেকে 5 থেকে 6 হাত দূরে দাঁড়িয়ে রাস্তা দিকে অগ্রসর হবে। এর মধ্যে জাঙ্কুক মাটিতে পড়ে গেল। তে ভয়ে জাঙ্কুক ভাইয়া বলে চিৎকার করে কেঁদে উঠলো।